সমাজের দর্পণ জীবনের জলছবি, হৃদয় নিংড়ে আঁকা কবিতাই মূর্ত কবি, প্রাণের ছোঁয়া দিয়ে মুগ্ধতা এনে দিই আমরা প্রতিশ্রুতি, বরানগর প্রতিশ্রুতি, আমরা প্রতিশ্রুতি, বরানগর প্রতিশ্রুতি। ঘটনার প্রতিঘাত, হৃদয়ের সংলাপ, নাটকের নির্যাস অবিকল আলাপ। ঘটনার প্রতিঘাত, হৃদয়ের সংলাপ, নাটকের নির্যাস অবিকল আলাপ। একান্ত প্রতিশ্রুতি, বরানগর প্রতিশ্রুতি, আমরা প্রতিশ্রুতি, বরানগর প্রতিশ্রুতি, একান্ত প্রতিশ্রুতি, বরানগর প্রতিশ্রুতি। খুঁত ধরব জেনেও নতুন কিছু লিখলেই সুকান্ত আমাকে না শুনিয়ে ছাড়তো না। আমি তখন কবিতা ছেড়ে জনযুদ্ধ নিয়ে ডুবে আছি। অফিসে বসে কথা বলবারও বেশি সময় পেতাম না। আমাদের অধিকাংশ কথাবার্তা হতো সভায় কিংবা মিছিলে যাতায়াতের রাস্তায়। কি নিয়ে লিখবো এটা কখনোই আমাদের আলোচনার বিষয় হতো না। কেমন করে লিখবো এই নিয়েই ছিল আমাদের যত মাথা ব্যথা। হ্যাঁ, কবি সুভাষ মুখোপাধ্যায়ের এই উক্তি সে কবি যার বয়স আজও 21। স্মরণে সুকান্ত অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিনে সকলকে স্বাগত। বন্ধুরা আসুন, অনুষ্ঠান শুরু করছি, সঙ্গে থাকুন। বাংলাদেশের দক্ষিণ মধ্যাঞ্চলে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ১৯০০ গ্রামে কবি সুকান্তের পৈতৃক ভিটা। দ্রোহের কবি, বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য আমাদের মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছেন। রবীন্দ্রনাথ, নজরুল এবং সুকান্ত ভট্টাচার্যের গান কবিতার মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে মরণপণ যুদ্ধ করতে অনুপ্রাণিত হয়েছে। বাংলাদেশের মানুষ রবীন্দ্রনাথ এবং নজরুল এবং সুকান্তকে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা দিয়ে স্মরণ করে। আমরা দীর্ঘদিন ধরে কবির যে পৈতৃক ভিটাটি, এটি ১৯৬৫ সাল বেদখল হয়ে যায়। কবির পৈতৃক ভিটার অস্তিত্ব বলতে কিছুই ছিল না। ৯০-এর দশকে এসে
বিশেষ করে আমাদের বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য দেলোয়ার সর্দার অ্যাডভোকেট এবং উদীচী কোটালীপাড়া শাখা এবং গোপালগঞ্জ জেলা সংসদ কবির পৈতৃক ভিটা উদ্ধারের জন্য দাবি জানানো। এই ধারাবাহিক আন্দোলন এবং দাবি আদায়ের যে কৌশল, তার মধ্য দিয়ে আমরা 96 সালে এই পৈতৃক ভিটাটি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহায়তায় উদ্ধার করতে সক্ষম। পরবর্তীকালে আমাদের কোটালীপাড়া এবং গোপালগঞ্জের সংস্কৃতিকর্মী, প্রগতিশীল মানুষ, শিক্ষাবিদদের দাবির ভিত্তিতে কবির পৈতৃক ভিটাটি একটি কবির স্মারক ভাস্কর্য এবং একটি লাইব্রেরি সহ মিলনায়তন প্রতিষ্ঠিত হয়। এরপরে আমরা মূলত বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগেই কবি সুকান্ত ভট্টাচার্যের কে স্মরণ করে প্রতি বছর একটি ছোট আকারে মেলা আয়োজন করতে থাকি। পরবর্তীকালে এখানেও আমাদের স্বজন সতীর্থ অ্যাডভোকেট দেলোয়ার সর্দারের প্রচেষ্টায় এই মেলাটি আমরা জেলা প্রশাসনের সাথে আলাপ আলোচনা করি এবং উপজেলা প্রশাসনের সাথে কথা বলে এটি সরকারিভাবে আয়োজনের একটি প্রক্রিয়া শুরু, এবং সেইভাবে এখন প্রতি বছর ফাল্গুন মাসের দিকে আমরা সুকান্ত ভট্টাচার্যের এই পৈতৃক ভিটায় 3 দিন, কোনো কোনো বছর 5 দিন ব্যাপী কবি সুকান্ত মেলা আয়োজন করে থাকি। এবং সেই আয়োজনে সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতি কর্মীরা আসে। বিভিন্ন ধরনের তৈজসপত্র নিয়ে আমাদের গ্রাম অঞ্চলের যে মৃৎশিল্প কুমাররা এখানে আসে। তো সারা দেশব্যাপী মানুষ কিন্তু প্রতিদিন, বছরের প্রত্যেকটা দিন কবির পৈতৃক ভিটায় কেউ না কেউ দেখতে আসে, এখানে বেড়াতে আসে। এটি একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। আমাদের কাছে সুকান্ত ভট্টাচার্য বিপ্লবের কবি, বিদ্রোহের কবি হিসাবে বাংলাদেশের মানুষ আমরা সবসময় স্মরণ করে থাকি। আজকে সুকান্ত ভট্টাচার্য যে আহ্বান, মানুষের সাম্য প্রতিষ্ঠা, মানুষের মাঝে বিভেদ দূর করা এবং অসাম্প্রদায়িক একটি সমাজ নির্মাণে, সেই সমাজ নির্মাণের জন্য আমরা সুকান্ত ভট্টাচার্যকে আমাদের পাথর হিসেবে গণ্য করি। সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করব। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, শেকলা হলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ, জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত অকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ এ শব্দে সারা দেশ দিশে হারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয়ে তারা। সাবাস বাংলাদেশ, অবাক তাকিয়ে রয়, জ্বলে পড়ে মরে ছারখার, তবু বাঁচানো আবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়ক রক্ত রঙিনী ধান, দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করচিত্ত। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। মূঢ় শত্রুকে হানো স্রোত রুখে, তন্দ্রাকে করো ছিন্ন। একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন। ঘরে তোলো ধান, বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখো কাস্তে। গাও সারি গান, হাতিয়ারে শান, দাও আজ উদয় আসতে। আজ দৃঢ় দাঁতে পুঞ্জিত হাতে প্রতিরোধ কর শক্ত। প্রতি ঘাসে ঘাসে বিদ্যুৎ আসে, জাগে সারা অব্যক্ত। আজকে মজুর হাতুড়ির সুর ক্রমশই করে দৃপ্ত।
আসে সংহতি, শত্রুর প্রতি ঘৃণা হয় নিক্ষিপ্ত। ভীরু অন্যায় প্রাণবন্যায় যেন আজ উচ্ছেদ্য, বিপন্ন দেশে তাই নিঃশেষে ঢালো প্রাণ দুর্ভেদ্য। সব প্রস্তুত, যুদ্ধের দূত হানা দেয় পূব দরজায়। ফেনী ও আসামে, চট্টগ্রামে ক্ষিপ্ত জনতা গর্জায়। বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। বেলেঘাটা, 22শে চৈত্র 1348। সবুরে মেয়াফল দাতাসু অরুণ, তোর কাছ থেকে চিঠির প্রত্যাশা করা আমার উচিত হয়নি, সেজন্য ক্ষমা চাইছি। বিশেষত তোর যখন রয়েছে অজস্র অবসর, সেই সময়টা নিছক বাজে খরচ করতে বলা কি আমার উচিত? সুতরাং তোর কাছ থেকে চিঠি প্রাপ্তির দুরাশা আমায় বিচলিত করেনি। কোনো একটি চিঠিতে আমার ব্যক্তিগত অনেক কিছু বলার থাকলেও আজ আমি শুধু আমার পারিপার্শ্বিকের বর্ণনা দেব। প্রথমে দিচ্ছি কলকাতার বর্ণনা। কলকাতা এখন আত্মহত্যার জন্য প্রস্তুত। নাগরিকরা পলায়ন তৎপর। নাগরিকরা যে পলায়ন তৎপর তার প্রধান দৃষ্টান্ত তোমার মা, যদিও তিনি নাগরিক নন, নিতান্ত গ্রামের। তবু এ থেকে অনুমান করা যায় যে কত দ্রুত সবাই করছে প্রস্থান, আর শহরটি হচ্ছে নির্জন। তবে এই নির্জনতা হবে উপভোগ্য, কারণ এর জনাকীর্ণতায় আমরা অভ্যস্ত। সুতরাং এর নব্য পরিচয়ে আমরা একটা অচেনা কিছু দেখার সৌভাগ্যে সার্থক হব। আর কলকাতার ভীষণতার প্রয়োজন এই জন্য যে এত আগন্তুকের স্থান হয়েছিল এই কলকাতায়, তার ফলে কলকাতা কাদের তার নির্ণয় করা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একজন বিদেশি এলে সে বুঝতেই পারবে না যতক্ষণ না তাকে বুঝিয়ে দেওয়া হবে দেশটা কাদের। কারণ যা ভিড়, তাতে মনে হয় দেশটা সকলের না হোক শহরটা সার্বজনীন। আজকাল রাত 1টায় যদি কলকাতা ভ্রমণ করো, তাহলে তোমার ভয়ঙ্কর সাহস আছে বলতে হবে। পথে এখন রীতিমতো ভূতের ভয়ও করা যেতে পারে। সন্ধ্যার পর কলকাতায় দেখা যায় গ্রাম্য বিষণ্ণতা। এই আলোকময়ী নগরীকে আজকাল স্মরণ করা কঠিন। আজ আমার ভাইয়েরা চলে গেল মুর্শিদাবাদ। আমারও যাবার কথা ছিল, কিন্তু আমি গেলাম না মৃত্যুর মুখোমুখি দাঁড়াবার এক ভীতি সংকুল রোমাঞ্চকর পরম মুহূর্তের সন্ধানে। তবু আমার ক্লান্তি আসছে এই অহেতুক বিলম্বে। একদিন তোর মার সান্নিধ্য লাভ করলুম গভীরভাবে, এবং আর যা লাভ করলুম তাই চিঠিতে প্রকাশ করা অসম্ভব। অনেক আলোচনায় অনেক কিছু জানলাম যা জানার দরকার ছিল আমার। আর তোর বাবার সরল স্নেহে আমি মুগ্ধ। আমার খবর আর কি দেব, তবে উপক্রমণিকাকে আমি একেবারে মুছে ফেলেছি মন থেকে। তার জায়গায় যে আসন নিয়েছে তার পরিচয় দেব পরের চিঠিতে। ভূপেন বিরহবিদুর মন নিয়ে ভালোই আছে এবং কলকাতাতেই আছে। তাকে অন্তত একখানা চিঠি দিস। এতদিন পরে ঘেলু এখানে নেই, কয়েকদিনের জন্য ঘাটাল, ঝাড়গ্রাম প্রভৃতি জায়গায় গেছে ভ্রমণ উদ্দেশ্যে। সুকুমার রায়ের বাড়ি। তোর খবর সমস্ত আমার জানা, সুতরাং কোনো প্রশ্ন করব না। আমার এই চিঠির উত্তর যতদিন পরে খুশি দিস, তবে না দিলেও ক্ষতি নেই। ইতি সুকান্ত ভট্টাচার্য। ভাঙা কুড়ে ঘরে থাকি। পাশে এক বিরাট প্রাসাদ প্রতিদিন চোখে পড়ে। সে প্রাসাদ কি দুঃসহ স্পর্ধায় প্রত্যহ আকাশকে বন্ধুত্ব জানায়। আমি তাই চেয়ে চেয়ে দেখি আর মনে মনে ভাবি, এই অট্টালিকার প্রতি ইটের হৃদয়ে অনেক কাহিনী আছে অত্যন্ত গোপনে, ঘামের, রক্তের আর চোখের জলের। তবু এই প্রাসাদকে প্রতিদিন হাজারে হাজারে সেলাম জানায় লোকে, চেয়ে থাকে বিমূঢ় বিস্ময়ে। আমি তাই এই প্রাসাদে এতকাল ঐশ্বর্য দেখেছি উদ্ধত এক বলিয়াদি কীর্তির মহিমা। হঠাৎ সেদিন চকিত বিস্ময়ে দেখি অত্যন্ত প্রাচীন সেই প্রাসাদের কার্নিশের ধারে অশ্বত্থ গাছের চারা। অমনি পৃথিবী আমার চোখের আর মনের পর্দায়
আসন্ন দিনের ছবি এঁকে দিল একটি পলকে। ছোট ছোট চারা গাছ, রসহীন, খাদ্যহীন, কার্নিশের ধারে বলিষ্ঠ শিশুর মতো বেড়ে ওঠে দুরন্ত উচ্ছ্বাসে। হঠাৎ চকিতে এ শিশুর মধ্যে আমি দেখি এক বৃদ্ধ মহিরুহ, শিকড়ে শিকড়ে আনে অবাধ্য ফাটল, উদ্ধত প্রাচীন সেই বনিয়াদি প্রাসাদের দেহে। ছোট ছোট চারা গাছ নিঃশব্দে হাওয়ায় তোলে, কান পেতে শোনে। প্রত্যেক ইটের নিচে ঢাকা বহু গোপন কাহিনী, রক্তের, ঘামের, চোখের জলে। তাই তো অবাক আমি, দেখি যত অসত্য চারায় গোপনে বিদ্রোহ জমে, জমে দেখে শক্তির বারুদ, প্রাসাদ বিদীর্ণ করা বন্যা আসে শিকড়ে শিকড়ে। মনে হয় এইসব অসত্য শিশুর রক্তের, ঘামের আর চোখের জলের ধারায় ধারায় জন্ম। ওরা তাই বিদ্রোহের দূত। কখনো হঠাৎ মনে হয় আমি এক আগ্নেয় পাহাড়, শান্তির ছায়া নিবিড় গুহায় নিদ্রিত সিংহের মতো। চোখে আমার বহুদিনের তন্দ্রা। এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানে আমাকে তোমরা বিদ্রূপে বিদ্ধ করেছ বারংবার। আমি পাথর, আমি তা সহ্য করেছি। মুখে আমার মৃদু হাসি, বুকে আমার পুঞ্জীভূত ফুটন্ত লাভা। সিংহের মতো আধ বোঝা চোখে আমি কেবল দেখছি মিথ্যার ভিতে কল্পনার মশলায় গড়া তোমাদের শহর। আমাকে ঘিরে রচিত উৎসবের নির্বোধ অমরাবতী, বিদ্রূপের হাসি আর বিদ্বেষের আতশবাজি তোমাদের নগরে মদমত্ত পূর্ণিমা। দেখো দেখো, ছায়া ঘন অরণ্য নিবিড় আমাকে দেখো। দেখো আমার নিরুদ্বিগ্ন বন্যতা। তোমাদের শহর আমাকে বিদ্রূপ করুক, কুঠারে কুঠারে আমার ধৈর্যকে করুক আহত, কিছুতেই বিশ্বাস করো না আমি ভিসুভিয়াস ভুজি আমার সহোদর তোমাদের কাছে অজ্ঞাত থাক। ভেতরে ভেতরে মোচড় দিয়ে ওঠা আমার অগ্নুৎকার, অরণ্যে ঢাকা অন্তর্নিহিত উত্তাপের জ্বালা। তোমার আকাশে আকাশে প্রেত আলো, বুনো পাহাড়ে মৃদু ধোঁয়ার অবগুণ্ঠন, ও কিছু নয় হয়তো নতুন এক দেবদূত। উৎসব করো, উৎসব করো, ভুলে যাও পেছনে আছে এক আগ্নেয় পাহাড়, ভিসুভিয়াস ভুজি আমার জাগ্রত বংশধর। আর আমার দিনপঞ্জিকায় আসন্ন হোক বিস্ফোরণের চরম পবিত্র তিথি। তোমারে মধ্যে দৃপ্ত আগুন নীল উড়ানের স্বপ্ন জয়। তোমারে মধ্যে দৃপ্ত আগুন নীল উড়ানের স্বপ্ন জয়। ভালোবাসায় গড়তে সমাজ সাম্যবাদে আলোকময়। তোমারে মধ্যে দৃপ্ত আগুন নীল উড়ানের স্বপ্ন জয়। ভালোবাসায় গড়তে সমাজ সাম্যবাদে আলোকময়। ছিলে তুমি স্বভাব কবি, রুক্ষ মাটির সবুজ প্রাণ, শোষণ দাহের অনংদেহী, কলম যুদ্ধে অনির্বাণ। ছিলে তুমি স্বভাব কবি, রুক্ষ মাটির সবুজ প্রাণ, শোষণ দাহের অনংদেহী, কলম যুদ্ধে অনির্বাণ। সর্বহারার আর্তকণ্ঠ প্রতিবাদী কাব্যময়, স্বপ্ন ভাসে চিরন্তনী, ঐক্যের ভোর আনবে জয়। তোমারে মধ্যে দৃপ্ত আগুন নীল উড়ানের স্বপ্ন জয়। ভালোবাসায় গড়তে সমাজ সাম্যবাদে আলোকময়।
দারিদ্র দিন মৃত্যু হাজার বাধায় রুদ্ধ পথ, উদাসীনের চরম মাসুল শব্দ হলো ভবিষ্যৎ। দারিদ্র দিন মৃত্যু হাজার বাধায় রুদ্ধ পথ, উদাসীনের চরম মাসুল শব্দ হলো ভবিষ্যৎ। মেহনতি প্রাণ প্রগতির চাকা, অগ্রণী মুখ সভ্যতার, আজকে তারাই চিরবঞ্চিত, বাতিঘর নিচে অন্ধকার। মেহনতি প্রাণ প্রগতির চাকা, অগ্রণী মুখ সভ্যতার, আজকে তারাই চিরবঞ্চিত, বাতিঘর নিচে অন্ধকার। তোমার সৃজনে স্বপ্নের পাখি আবিশ্ব ডানা মেলতে চায়, বিশ্ব প্রাণে অমল হাসি, সুস্থ সমাজ প্রত্যাশা। তোমার মধ্যে দৃপ্ত আগুন, নীল উড়ানের স্বপ্ন জয়, ভালোবাসায় গড়তে সমাজ সাম্যবাদে আলোকময়। কালো মৃত্যুরা ডেকেছে আজকে স্বয়ং বরায়, নানা দিকে নানা হাতছানি দেখি বিপুল ধরায়। ভীত মন খোঁজে সহজ পন্থা, নিষ্ঠুর চোখ, তাই বিষাক্ত আস্বাদময় এ মর্তলোক। কেবলই এখানে মনের দ্বন্দ্ব আগুন ছড়ায়। অবশেষে ভুল ভেঙেছে জোয়ার মনের কোণে, তীব্র ভ্রুকুটি হেনেছি কুটিল ফুলের বনে। অভিশাপময় যেসব আত্মা আজও অধীর, তাদের সকাশে রেখেছি প্রাণের দৃঢ় শিবির। নিজেকে মুক্ত করেছি আত্মসমর্পণে। চাঁদের স্বপ্নে ধুয়ে গেছে মন যে সব দিনে, তাদের আজকে শত্রু বলেই নিয়েছি চিনে। হীন স্পর্ধারা ধূর্তের মতো শক্তিশালে, ছিনিয়ে আমায় নিতে পারে আজ সুযোগ পেলে। তাই সতর্ক হয়েছি, মনকে রাখিনি ঋণে। অসংখ্য দিন কেটেছে প্রাণের বৃথা রোদনে, নরম সোফায় বিপ্লবী মন উদ্বোধনে। আজকে কিন্তু জনতা জোয়ারে দোলে প্লাবন, নিরন্ন মনে রক্তিম পথ অনুধাবন করছে পৃথিবী পূর্ব পন্থা সংশোধনে। অস্ত্র ধরেছি এখন সম্মুখে শত্রু চাই, মহামারণের নিষ্ঠুর ব্রত নিয়েছি তাই। পৃথিবী জটিল, জটিল মনের সম্ভাষণ, তাদের প্রভাবে রাখিনি মনেতে কোনো আসন। ভুল হবে জানি, তাদের আজকে মনে করাই। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না। তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল ঘরের কোণে, জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানো। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। হে মহামানব, একবার এসো ফিরে,
শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে, এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত, মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কোপার, মারিও মড়ক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল, এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো, হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবন যাত্রা, চুপি চুপি কান্না বও বুকে, হে নীড় বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে, ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে। তবু আজ বিস্ময় আমার, ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, দেখেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গোনো, তারা মুদ্রা গণে কোটি কোটি, তাদের ভান্ডার পূর্ণ। শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে, হাত ছানি দিয়ে কাছে ডাকে। কুচ্ছটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয় যদিও ফেরাও ঘাড়, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার, এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম, সুদ ও আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র, লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও ও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর, মেলো চোখ আজ ভাঙো সে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল তোমার মাটি, তাদের জীবন ও মরণ কাঠি, তোমার চেতনা চালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে, শোনো তা কি এখনো কি তুমি আমি স্বতন্ত্র? করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র। শোন রে মালিক, শোন রে মজুতদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মজুতদার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার। মজুতদার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুতদার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভে স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয়
মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর, তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে, তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়। বেঁচে থাকলে তার বয়স হতো 94 এই বছর অগাস্ট মাসে। জন্মেছিলেন 15ই অগাস্ট 1922। কি আয়রানি দেখুন, 1922-এর 15ই অগাস্ট জন্মালেন, কিন্তু 1947-এর অগাস্ট পর্যন্ত, 15ই অগাস্ট পর্যন্ত পৃথিবীতে থাকলেন না, চলে গেলেন মে মাসে। মাত্র 21 বছর বয়সে পৃথিবী ছেড়েছিলেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যকে আমি বলবো, উনি সেই কবি যিনি অমরত্ব অর্জন করেছেন মাত্র 2টি লাইন লিখে। আর যদি কিছুই না লিখতেন, শুধু লিখে যেতেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, তাহলে আর তাকে কিছুই লিখতে হতো না। এই 2টি লাইনেই তিনি অর্জন করতেন অমরত্ব। আমরা এতদিন পৃথিবীতে থাকলাম, এত লেখালেখি করলাম, আমি অন্তত কোথাও ধারে কাছেও যেতে পারবো না তার কোনোদিন। আর যারা মনে করেন তারা পেরেছেন, তারাও পারেননি। কারণ রানারের মতন গান বা রানারের মতন কবিতা আর লেখা হবে না। আর হেমন্তবাবুও নেই যে সেই গান ওইভাবে গাইবেন যা বাঙালির প্রাণের মধ্যে গেঁথে যাবে। বাঙালি কোনোদিন কি রানার ভুলবে? রানার শব্দটি ইংরেজি, কিন্তু এই একটি শব্দ যেন বাংলা হয়ে গেছে। এবং বাঙালির লিপি ইতিহাসে রানারের যে করুণ ভূমিকা, এমনকি যে নিয়তির মতন ভূমিকা, সেই ভূমিকাটি কি অপূর্ব গৌরবে এবং অপূর্ব করুণায় ফুটিয়ে তুলেছেন সুকান্ত ভট্টাচার্য। আর কোনো কবির পক্ষে তা সম্ভব হয়নি। আমরা যদি ভুলেও যাই যে তিনি কোনো সময় অভিযান বা ছাড়পত্র এইসব কবিতার বই লিখেছিলেন, তাহলেও এই কবিতাগুলির জন্য আমাদের মনে থাকবে। মনে থাকবে তার একটা কারণ হচ্ছে, তিনি কবিতা লেখার জন্য কবিতা লেখেননি। তার বলার ছিল গরিব মানুষের কথা, অভাবের কথা, তাড়নার কথা, ক্ষুধার খিদের কথা, বেসিক খিদের কথা, মানুষের জৈব খিদে, একেবারে না খেতে পাওয়া কষ্টের কথা। এবং তিনি যে দুরারোগ্য টিবি রোগে তখন মারা গেলেন, তখন তো সেই টিবির চিকিৎসা ছিল না। তিনি জানতেন যে তিনি ক্রমশ মারা যাচ্ছেন। কিডস মারা গিয়েছিলেন 23-এ, তিনি মারা গেলেন আরো অল্প বয়সে, মাত্র 21 বছর বয়সে। এবং আজও তিনি কিন্তু, বাঙালি তাকে ভোলেনি, বাঙালি তাকে ভুলবে না। তিনি কিন্তু নজরুলের মতন বিদ্রোহী কবি নন। তিনি কবিতা লিখেছেন শুধু সত্যি কথাটা বলবার জন্যে, কখনো বানিয়ে লেখেননি। অন্তত কবিতায় কোন একটি কথাও মিথ্যা লেখেননি। সমস্ত কবিতাটা, তার সমস্ত কাব্য জীবন উঠে এসেছে তার রক্তের স্রোত থেকে, তার তাড়না থেকে, তার ভিতরের কষ্ট থেকে। এবং আরেকটি কবি সুকান্ত বাংলা ভাষায় আমার তো মনে হয় আসবেন না কোনোদিন। আমি একেবারে শেষে, আমি সুকান্ত চর্চা করিনি, এটুকু আমি স্বীকার করছি। আর তাকে আমি প্রণাম জানাচ্ছি। তার জন্মদিন আসন্ন 15ই অগাস্ট। আর তাকে আপনারা যে আমাকে বলতে বলেছেন কয়েকটি কথা, আমি বলে কৃতার্থ বোধ করছি নিজেকে। এবং সেই সঙ্গে তার ওই 8 লাইনের কবিতাটি আমি পড়ার লোভ সামলাতে পারছি না, আপনাদের শোনাচ্ছি। মহাজীবন কবিতার নাম। হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো, পদলালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা,
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আজকে এই করোনাকীর্ণ কলকাতায় আমরা সুকান্তর মহাপ্রাণকে স্মরণ করি এবং তার মহাজীবনের কাছে আমরা প্রেরণা ভিক্ষা করছি। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ উঠে আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলাঘাটার মুহূর্তে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না, তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, আর ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। আমরা জেগেছি, আমরা লেগেছি কাজে,
আমরা কিশোর বীর, আজ বাংলার ঘরে ঘরে আমরা যে সৈনিক মুক্তির। সেবা আমাদের হাতের অস্ত্র, দুঃখীকে বিলাই অন্ন বস্ত্র। দেশের মুক্তিদূত যে আমরা, স্ফুলিঙ্গ শক্তির। আমরা জেগেছি, আমরা লেগেছি কাজে, আমরা কিশোর বীর। শুনলেন দ্বিতীয় দিনের অনুষ্ঠান স্মরণে সুকান্ত। আপনাদের কেমন লাগলো জানাবেন, মতামত দেবেন। আগামীকাল আমাদের তৃতীয় দিনের অনুষ্ঠান, সবাই শুনবেন। আজ এখানেই শেষ করি। নমস্কার।